ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিতা হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে নরেন্দ্রপুর থেকে আমাদের সঙ্গে উদযাপন করতে আসছেন হ্যাপি প্যারেন্টস ডে সুশ্বেতা ঘোষ, সঙ্গে বাবা মাকে নিয়ে। সুশ্বেতা, তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। বেশ, তাহলে সুশ্বেতা কথা শুরু করা যাক। হ্যাঁ, সুশ্বেতা, তাই তো? সুশ্বেতা শব্দের মানে কি? সুন্দর। সুন্দর, বাহ। আচ্ছা বেশ, তোমার বাবা মার সঙ্গে একটু আলাপ করি দাও। হ্যাঁ, আমার বাবা হচ্ছে শঙ্খ ঘোষ। নমস্কার। শঙ্খ ঘোষ, বাহ। আপনি কি করেন? আমি প্রফেশনালি বাটায় চাকরি করতাম এক সময়, তারপর বাটায় অনেক ঝামেলার জন্য আমাদের অল ওভার ইন্ডিয়াতে টার্মিনেট করেছে কোম্পানি, সেই অবস্থায় আছি। কোর্ট কেস চলছে এখন কোম্পানির সঙ্গে। থাকেন নরেন্দ্রপুরে? হ্যাঁ, বরাবরই। 100 ইয়ার্সের বাড়ি ওখানে আমাদের। 100 বছরের ওপর, বাহ। তুমি কি করো? আমি বিটেক পড়ছি, 3rd ইয়ার। বিটেক পড়ছো? কোথায় পড়ো? জিএমআইটি তে। বাবা, আমি ভাবতে পারছি না যে আপনার সামনে বসে আমি এখনো স্টিল নাও কেঁপে চলেছি ভয়ে। জি বাংলার সুযোগটা করে দিয়েছি, জি বাংলার জন্যই আসতে পেরেছি, না হলে আপনার সঙ্গে মানে আমি ভাবতে পারছি। অনেকের মধ্যে তোমাকে যখন নির্বাচন করলো, তাহলে নিশ্চয়ই তোমার কিছু একটা ভেতরে আছে, তাই তো নাকি? সেটা জি বাংলায় বলতে পারবে। ও খুব ভালো কথা বলতে পারে। তাই? অনর্গল কথা বলতে পারো? অনর্গল কথা বলতে পারি না, একটু চুপচাপ প্রকৃতিরই আমি। খুব বেশি কথা বলতেও পারি না, একটু ইন্ট্রোভার্ট আছি, এগুলো আছে। ওই জন্যই বোধহয় করেছিল যে। কিন্তু আজকে তোমাকে সুযোগ দিলাম, তুমি বেশি কথা বলো, আমি শুনি। তার কারণ আমি জানতে চাই, এই যে তোমার বাবা মাকে নিয়ে তুমি এসেছো, তুমি তো জানো এখানকার সব নিয়ম কানুন, সাধারণভাবে দেখো তো অনুষ্ঠানটা। একটা আমাদের মানে ফেভারিট শো হয়ে গেছে এটা, সোম থেকে বুধ, বৃহস্পতি শনি, এই কদিন আমরা টিভি ছাড়ি না। আমাদের সব ঘটনাটাই বাবা মাকে কেন্দ্র করে ঘটে। এখানে বাবা মার জন্য ইচ্ছে পূরণ করা হয়, হ্যাঁ, তার জন্য খেলা হয়, সেগুলো তো তুমি জানো। হ্যাঁ, তো তোমার বাবা মার কি নিয়ে কিছু বলতে বললে তুমি কি বলবে? আমার বাবা মা হচ্ছে এমনই একজন মানুষ যাদের জন্য আমি আজকে এতটা বড় হতে পেরেছি। আমার বাবা মা না থাকলে আমি অসম্পূর্ণ। আর আমার মার জন্যই বলতে চাই, আমার মা হচ্ছে ছোটবেলা থেকে ওনার খুব নাচ, এই গান, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ওনার খুব শখ ছিল, সেটা ছোটবেলায় পূরণ করতে পারিনি, সেটা সবসময় চেয়েছে আমার মধ্যে দেখতে। সেই হিসেবে আমার ওপর সবকিছু এক্সপেকটেশন থাকে, আমিও ফুলফিল করার চেষ্টা করি। জানি না কতটা করতে পারি, আমি চেষ্টা করি যতটা, মা বাবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আর বাবা হচ্ছে, বাবা প্রচন্ডই খুবই মানে শান্ত প্রকৃতির একটা মানুষ, প্রচন্ড ইমোশনাল। ইমোশনাল কি করে বোঝো? সব কথায় কাঁদে। একটু চশমাটা খুলুন তো দেখি। এখন অলরেডি আমার মনে হচ্ছে আপনি কাঁদছেন। হ্যাঁ, এই চোখটা ভিজে। ওই কি শব্দে আপনার চোখটা ভিজে উঠলো? কি করে এই বাচ্চা মেয়েটা এত কথা বলছে আমার সামনে? আমি তো কোনোদিন গুছিয়ে এরকম ভাবে কথা বলতেই শিখিনি। ও কি করে আমার মেয়ে হয়ে পারছে, এগুলোই আমার কাছে অবাক করে দিচ্ছে একদম আজকে। এটাই, যখনই ওকে কিছু পারতে দেখেন তখনই আপনার আনন্দে অশ্রু চলে আসে। এই যে তোমার বাবা তোমার দিকে এতটা নজর করেন, শুধু তাই না, ভেতরটা কেঁদে ওঠে, এটা তোমার উপর আবার চাপ তৈরি হয় না তো যে বাবা আর একটু স্ট্রং? বাবা চাপ তৈরি হয় বলতে, চাপ সেরকম ভাবে নিই না, আমি চাই সবসময় কিভাবে হাসি ফোটাবো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। কিন্তু যখন আমি পারি না, ফেলিয়ার হই, বলে কি আছে, এটা পারিস, নেক্সট বার নিশ্চয়ই পারবি, সবসময় এটা বলে। এনকারেজমেন্টটা ওনাদের মধ্যে খুব আছে। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে। তুমি এই যে বাবা মাকে সঙ্গে নিয়ে এই যে সময় কাটাচ্ছ, এ করছো, এটা চিরকাল এরকম ওদের পাশে থাকতে পারবে না। তোমার তো শ্বশুর বাড়ি যেতে হবে। হ্যাঁ, তার জন্য তোর বাবার ভীষণ চিন্তা। কথাটা ভাবতে গেলে ওর বাবার চোখে, আমারও হয়, এত কাছে নিয়ে ঘুরি এ করি, যখনই ভাবি তখনই মুখটা খালি লাগে। দিতে তো হবেই, এটা তো মানতে হবেই আমাকে, তখনই বুকটা খেপে ওঠে। তোমার কি হয়? আমার তো কষ্ট হয়, বাবা মার দিকটা বাবা মাই থাকবে, আবার নতুন বাবা মাকে গিয়ে বাবা মা বলতে হবে, করতে হবে, সবকিছুই দুটো বাবা মা হয়ে যাবে তখন। সেই জন্য কোনো টিউটোরিয়াল হোমে ভর্তি হয়েছে যে একটা ওদিককার বাবা মা, একটা এদিককার বাবা মা, কিভাবে সংসার সামলাতে হবে সবাইকে নিয়ে?
জীবন থেকেই শিখছো। এই বাবা মার কাছ থেকেই শিখছি। আর তোমার উল্টো দিকে যিনি আসবেন তিনি কেমন হবেন? শুধু জাস্ট একটাই চাইবো যেন খুব ভালো মানুষ হয় সে। তোমার বাবার মতো হোক চাইবে না? এতটা নরম না, বাবা এইটা চাইবে। প্রচন্ডই নরম। যখন মায়ের বিয়ে হয়েছে, মানে মা বাড়ি থেকে আসছে, তখন বাবা কাঁদছে। মানে মেয়েরা শুনেছি বাড়ি ছেড়ে আসছে বলে আসছে, কাঁদে। মা তো উনিও কাঁদছে, হাওয়া করে কাঁদছে। উনিও হাওয়ায় চোখ। না, এটার মধ্যে তো একজন পাশে কেউ কাঁদছে দেখলে যিনি কাঁদেন পাশে তিনি কিন্তু মানুষ। আমিও বলছি সত্যি ভালো মানুষ। এই যে বাবার একটা অন্য দিক আমাদের সামনে চলে এলো, তোমার মধ্যেও নিশ্চয়ই এরকম একটা মানুষ আছে। Even আমি যখন কোনো বন্ধুদের সঙ্গে যখন খারাপ ব্যবহার হয়, বন্ধুদের মধ্যে থাকতে গেলে ঝামেলা হয়, তখন আমার বাবা মা বলে ছাড় না, যা করছে ভগবান উপরওয়ালা বিচার করবেন, তো ওকে ডিসিশন নিতে কেউ বলেনি। এটাই সবসময় ওনারা শেখায় আমাকে, এটা আমি মেনে তুমি চলি। কত তাড়াতাড়ি কথা বলতে পারো? এই এখন যত বলছি তার থেকে তাড়াতাড়ি পারো। আর আমি খুব স্পিডেই কথা বলি, ফোনেও খুব তাড়াতাড়ি কথা বলি। সকালবেলা কলেজ বেরোনোর সময় হনুমান চালিসা পাঠ করে যখন, আমি একটু কান দিয়ে ভালোভাবে শুনবো, ও এত স্পিডে পড়ে ওটা। কিরম ভাবে পড়ো একটু মনে আছে তো? দুটো হ্যাঁ, এক্ষুনি পড়তে একটু পারবো। শোনাও দেখি একবার। জয় হনুমান জ্ঞান গুণে সাগর, জয় কপিশ ত্রিভুবনে চার প্রজাত শ্রীরামের দূত, তুমি অতুল বলবান অঞ্জলি সুত পবন নন্দন হনুমান বজ্রসম অঙ্গত বিক্রম আবে কুমারী নিবেদনে সুমতি কাঞ্চন বর্ণত বিরাজ হয়েছে কর্ণিত কুন্তধর কুঞ্চিতকে সে এক হস্তে বজ্র অপরে ধৈর্য বেড়েছে মৌন চিকিত তব স্কন্ধদের সাথে অপর দেবতা যদি না করে ভজন সুখে রাখিবেন তারে পবন নন্দন, না থাকে সংকট তার রোগ জয় দুর্বীর হনুমান জয় ভক্তিবাই সারে জয় 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 হনুমান গোসাই করুণা করে দুর্গু তোমার সমানায় শতবার ঈশ্বরকে যে পাঠকারে বন্ধন ঢুকে যায় শুক্লাভ করে হনুমান চালিশা পাঠ করে এবং সিদ্ধি লাভ করিবে শীত চাকিতা শ্রীরাম কিঙ্কর কয় শ্রী তুলসী মমহিতা করে পবিত্র দিতবা জয় বাজরা করে জয় বাজরা জয় বাজরা। জয় শ্রী হনুমান। বাপ রে বাপ। এক নিঃশ্বাসে পড়ে চলে যায়। আমরা এই প্রথম পর্বটা খেলার ওটার মধ্যে ঢুকে পড়বো, হ্যাঁ। যেহেতু এখন হনুমান চালিসা শুনলাম, আমরা হ্যাঁ। প্রে করলাম। তোমার কাছে জানতে চাইবো যে তোমার 1 2 3 4 করে বাবা মার জন্য ইচ্ছেগুলো কি? ফার্স্ট উইশটা হচ্ছে আমার এডুকেশনাল স্কলারশিপ, সেকেন্ড উইশটা হচ্ছে মায়ের জন্য একটা কানপাশা, থার্ড উইশটা হচ্ছে বাবার জন্য মোবাইল ফোন, ফোর্থ উইশটা হচ্ছে মিউজিক সিস্টেম। এই 4টে ইচ্ছে। চারটে ইচ্ছা। বেশ, যদি আমরা প্রথম পর্ব পেরিয়ে যাই তখন একবার অন্য আরেকটি স্তোত্র শুনবো। তুমি যেহেতু ঠাকুর দেবতা ভালোবাসো, আমরা জানবো ঠাকুরের কৃপায় ঘটেছে। ঠিক আছে, ঠিক আছে, একদম। আমরা ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নেব। এতক্ষণ ধরে একটা পাঠ দেখলাম, সমবেত পাঠ। কি পাঠ হচ্ছে? এটা বলছে চৈতন্যদেবের শ্রী চৈতন্যের কিছু একটা পাঠ হচ্ছে। শ্রী চৈতন্যদেব। তুমি যদি চাও বাবা মার থেকে সাহায্য নিতে পারো, যদি মনে করো যে ওরা এটা জানেন। না, সাহায্য নেব না। নেবে না? না। এটা যদি নাও হয়, দুটো প্রশ্ন আছে, ভয় নেই, একটা উত্তর বলো। শিবের কোন স্তোত্র? শিব স্তোত্র। শিব স্তোত্র। বেশ, তুমি বলছো শিব স্তোত্র। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। भारतीय संस्कृति का आधारभूत ऊर्जा का जो स्रोत है वो ये वेद है। বেদ পাঠ করা হচ্ছে, শুনে শুনে পাঠ করা হয় বেদ, সেই কারণে শ্রুতি বলা হয়। তাই তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। বাবাকে বলছি আপনি কষ্ট পাবেন না, কেননা দুটো প্রশ্ন এখনো আছে।
মন শান্ত রাখো, আমরা ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে সেটা দেখে নিই। ঠিক আছে। দেখো, উৎসব, দুর্গাপূজা একটা বিভাগ, আর একটা বিভাগ অঙ্ক জ্যামিতি। দুটোর থেকে একটা শব্দ বাছতে হবে ওই মাঝখানে বসালে, যেটা দুদিকের সঙ্গেই কোনো না কোনোভাবে মিলে যাবে। চাঁদা। চাঁদা? হ্যাঁ, কিভাবে? দুর্গাপূজায় চাঁদা দিতে হয়, আর অঙ্ক জ্যামিতি বক্সে চাঁদা থাকে। চাঁদা থাকে? চাঁদা থাকে, যেটা দিয়ে মাপযোগ করি হ্যাঁ। আমরা। চাঁদা? চাঁদা। শিওর? শিওর। ফাইনাল? ফাইনাল। চাঁদা। তোমার উত্তরটা নেব? হ্যাঁ, একদম নিলাম। হ্যাঁ। এবং মাঝখানে বসিয়ে দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। চাঁদা একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। এটা আমরা সেকেন্ড কোয়েশ্চেনে ছিলাম। এরপরের প্রশ্নটা যেটা আসবে সেটা তোমাকে উত্তর দিতেই হবে, একটা ভুল হয়েছে। আমরা ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে দেখে নিই। मेरा नाम प्रेम प्रकाश तिवारी है। 3 चीज है, कोई कुछ कर ले, मेरी आंखों से आंसू टपकने से ना रोक सके। एक तो अंग्रेजी का प्रश्न पत्र, तीसरी पापा जी की चप्पल। একটা দৃশ্য দেখলাম, ডায়লগ শুনলাম, চোখে জল আসার দ্বিতীয় কারণটি কি? কুমার শানু। শিওর? শিওর। ফাইনাল? ফাইনাল। এটা যদি ঠিক হয় ভালো, ভুল হলে খেলা কিন্তু এখানেই থেমে যাবে। আরেকবার কি ভেবে নেবে? 3 चीज है, कोई कुछ कर ले, मेरी आंखों से आंसू टपकने से ना रोक सके। एक तो अंग्रेजी का प्रश्न पत्र। কুমার শানু। নেব উত্তরটা? হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। मेरा नाम प्रेम प्रकाश तिवारी है। 3 चीज है, कोई कुछ कर ले, मेरी आंखों से आंसू टपकने से ना रोक सके। एक तो अंग्रेजी का प्रश्न पत्र, दूसरी कुमार सानू की आवाज, तीसरी पापा जी की चप्पल। इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का। তোমার এই উত্তরটা একেবারে ঠিক হলো, ধন্যবাদ। সেই প্রসঙ্গে আমি কুমার শানুর খুব বড় ফ্যান। আর একজন আছে আমার মা, তাই নাকি? প্রচন্ড বড় ফ্যান কুমার শানুর। একদিকে গান, আপনি হচ্ছে নাটক জগতে, এই দুটো মানুষের ট্যালেন্ট মানে মানে বলার কথা নেই কোনো জায়গায়। মা এবং মেয়ে দুজনেই যখন কুমার শানুর এত ভক্ত, তার মানে গানের ভালোবাসা আছে। প্রচন্ড। গান তো করো নিশ্চয়ই? গান করি। বেশ, দুজনে মিলে গাইতে গাইতে আমরা সামনে আসবো এই পর্বের, যেটা আমাদের ইচ্ছে পূরণ হয়েছে সেটা উদযাপন করবার জন্য। একটা গান আগে শুরু হোক। किस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, तेरे चेहरे पे अपनी नजर छोड़। থ্যাংক ইউ সো মাচ। খুব সন্তুষ্ট লাগছে আজকে ওর এইটাই অ্যাচিভমেন্ট পেয়ে আমার। আপনার কেমন লাগছে? ভাবতে পারছি না আজকে ও এখানে এসে এতটা এরম করবে, আমি ভাবতে পারছি না। ও নিজের জন্য এটা অর্জন করে নিল, এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখো, মাও কাঁদছে, বাবাও ভেতরে ভেতরে কাঁদছে, আর মেয়ে হাসছে। বেশ বেশ বেশ, খুব সুন্দর মুহূর্ত। ধন্যবাদ। বসো। ফার্স্ট লেভেলের ধাক্কা আমরা সামলে নিয়েছি, আমরা আছি সেকেন্ড লেভেলে। দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছা হচ্ছে মায়ের জন্য কান পাশা। আমি যখন ক্লাস 9-এ কোচিংয়ে পড়তাম তখন একটা প্রবলেম এসেছিল, আমাদের ফিনান্সিয়ালি প্রবলেম হয়েছিল। সেই জন্য মা আমার জন্য, ভাবিনি যে সেই মুহূর্তে মার খুব ফেভারিট ছিল দুলটা, মা দিয়ে বিক্রি করে দিয়েছিল জিনিসটা, দিয়ে আমার পড়াশোনার খরচা ছিল। বলেছিল যে
এই দুল আমি যদি দাঁড়াতে পারি মাকে অনেক দুল দিতে পারবো আমি। সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে, মা আমার জন্য জিনিসটা স্যাক্রিফাইস করেছিল, আমি চাই আজকে মাকে ওটা ফিরিয়ে দিতে। এইটুকু তো পারবো কেবল অনেকখানি রে। বাহ, সেই জন্য তোমাকে 3টি প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চল। ঠিক আছে। সেকেন্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। চল মিনি আসাম যাব, আমরা এই বাগানে কাজ করি 20 বছর হইল। দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে, মিনি চা বাগান হরিয়া আসাম দেশে রে, মিনি চা বাগান হরিয়া। বাবু বলে কাম কাম, সরকার বলে ধরিয়ান, সাহেব বলে লিব পিঠের চাম। ও যদুরাম ফাঁকি দিয়া এই মহিলাদের মাথার এই কাপড়টিকে কি বলে? গামছা। কিন্তু একটা নাম আছে তো। চল মিনি আসাম যাব, মাথার বেড়ি। দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে, মিনি চা বাগান হরিয়া আসাম দেশে রে। আমরা আছি সেকেন্ড লেভেল, প্রথম প্রশ্ন। যদি ভুল হয় তাহলেও 2টো প্রশ্ন আছে, সময় বেশি নেই, এবার উত্তর দিতে হবে। বেড়ি, মাথার ওটা বেড়ি তো বলে, মাথায় যেটা একটা দেয়। বেড়ি। হ্যাঁ বেশ, বেড়ি। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। চা বাগানে কাজ করি, এই রৌদ্র লাগে বলে এই গামছাটা বাঁধছি আমরা, এটাকে বলে ঝাড়ন। এটাকে ঝাড়ন বলা হয়, অতএব তুমি যেটা বলেছো সেটা ভুল হয়েছে। আমরা সেকেন্ড লেভেলে আছি, প্রথমটা পারিনি, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়টা পারতেই হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। একটা খাবার তৈরি করা হচ্ছে, কোন খাবার জিজ্ঞাসা করা হচ্ছে, তবে তোমাকে আরেকটু সাহায্য করে দিচ্ছি, কোন ব্রেকফাস্ট। আচ্ছা, ফার্স্টে চিনি দিল, দিয়ে তারপরে একদম ময়দা ঘি দিল, ময়নটা দিল, তেজপাতা ছিল, কাজু কিশমিশ ছিল, পরোটা টাইপের কিছু হবে একটা। একবার ফার্স্টে সুজি মনে হচ্ছিল, লুচি আর সুজি করছে। কি হচ্ছে? সুজি আর লুচি। উত্তরটা ঠিক হতেই হবে, হ্যাঁ না হলে খেলা শেষ। হ্যাঁ নেব তো, একদম। লুচি আর সুজি। বেশ, উত্তরটা নিলাম। এই যে মোহনভোগ কাকে বলে? সুজি আর এটাকে লুচিকেই তো মানে এক কথা ঠাকুরের প্রসাদ যখন হয় মোহনভোগ বলে। এত ঠাকুর দেবতার চর্চা করো, মুখটা এরকম থমথমে করে রেখেছো, বাবা কেঁদে ফেলেছে, মা প্রায় কাঁদবার মুহূর্তে দাঁড়িয়ে আছে, শুধু আমি এখানে বসে আছি, এখানে আমার কাঁদবার উপায় নেই, তাই আমাকে বলতে হচ্ছে তুমি যেটা বলেছো সেটা একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। একটা প্রশ্নের ঝামেলা আমরা সামলে নিয়েছি, আমরা আছি সেকেন্ড লেভেল। থার্ড কোয়েশ্চেনটা আসছে, কিন্তু সেটা আর এরকম ঘাড় নিচু করে এখানে আমরা দেখবো না, আমরা সামনে ঘটবে আমরা দেখবো, তারপরে প্রশ্নটা আসবে। ঠিক আছে, মন দিয়ে দেখো।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিলে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধন্যবাদ, ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, ভারী সুন্দর। খুব সুন্দর। এবার প্রশ্নটা হচ্ছে, যে নাচ আমরা দেখলাম সেই নাচটির ফর্মটাকে কি বলা হয়? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। যে নাচ আমরা দেখলাম সেই নাচটির ফর্মটাকে কি বলা হয়? বল ডান্স। এটা আমাদের সেকেন্ড লেভেলের লাস্ট কোয়েশ্চেন। একটা উত্তর ভুল হয়েছে, তাই এটা পারতেই হবে। বল ডান্স। সেটা কি ফাইনাল? ফাইনাল। বল ডান্স। বল ডান্স। তোমার উত্তরটা নিলাম। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক দিয়েছো, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে যেটা ছিল সেটা পূরণ করে ফেলেছো মায়ের জন্য, তাই তো? এসো আমরা সামনে যাই, গিয়ে মায়ের এই ইচ্ছে পূরণটাকে উদযাপন করি। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। এটা মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন পূরণ করবার জায়গা এটা, ইচ্ছে পূরণ করবার জায়গা। আমি ভেবেছিলাম এই জিনিসটা হয়তো মা বাবাকে চাকরি করে মাকে ফেরত দেবো ভেবেছিলাম, কিন্তু জি বাংলার জন্য আমি আজকে এটা সম্ভব হলো। আমি সেজন্য খুবই খুশি। জি বাংলার কাছে অসংখ্য ধন্যবাদ। পছন্দ হয়েছে তো আপনার? ভীষণ ভীষণ। বেশ, যখন খুশি করবেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা পৌঁছে গেছি থার্ড লেভেলে। থার্ড লেভেলের নিয়ম হচ্ছে 3টি প্রশ্ন, 3টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না, খুব সাবধান। তৃতীয় ইচ্ছেটা কি? বাবার জন্য একটা মোবাইল ফোন। বাবার ফোনটা অনেক দিন হয়ে গেছে, সবসময় বলে যে আমি পারবো না, আমাকে দিস না, আমি এরকম সেট পারি না, কিন্তু ইচ্ছা থাকলে কি করে চালাস রে, কি করে এ করিস, খুব ইচ্ছা করে, বুঝতে পারি, কিন্তু কোনোদিন সেটা প্রকাশ করে না। চাই আমি আজকে ওটা বাবাকে দিতে। তাহলে কিন্তু আপনাকে আবার একবার চশমাটা খুলতে বলতে। এই যে আপনি এত সুন্দর হাসছেন, ভেতরে ভেতরে চোখটা ভিজে গেল। এখানে একটা প্রশ্নগত একটা কথা বলছি, আমার বাবা মা এমনই এত প্রবলেম গেছে, কিন্তু আমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে এতটা প্রবলেমের মধ্যে আছি। আমার ধরুন একটা কোনো শপিংয়ে গেছি পুজোর সময়, কোনোদিন হয়তো আমার যেটা ভালো লেগেছে, যে না দামটা বেশি, পিছিয়ে যাচ্ছি, না এটা নেই, তোর পছন্দ যখন তুই এটা নেই, সবসময় এটা চেষ্টা করেছে। কোনোদিনই বলছি না, এতটাই আমাকে ভালোবাসা দিয়েছে, আমি এই জিনিসগুলো কোনোদিনই ভুলতে পারবো না। সব বাবা মারাই করে, কিন্তু মানে আমি এটা সত্যি ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ, এরকম বাবা মা পেয়েছি আমি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। কিন্তু আমরা একটা বাবার গল্প, তোমার গল্প, মায়ের গল্প, আমার কথা, এইসবের মাঝখানে একটা ওথ নিয়েছিলাম, সেটা ভুলে গিয়েছিলাম। প্রথম পর্বটা শেষ করার পর আমরা বলেছিলাম আমরা কাউকে ডাকবো। হনুমান চল্লিশা আমরা পাঠ করেছিলাম শুরুতে, তাই আমরা 2টো পর্ব পেরিয়ে গেছি। আরো কেউ কেউ নিশ্চয়ই সঙ্গে ছিলেন। আমাদের এই লেভেলটায় ঢোকার আগে একবার দ্রুততার সঙ্গে তুমি যেরকম ভাবে বলতে চাও সেইভাবেই বলে নি।
জয় জয় দেবী চণ্ডীর জয়, শত্রু নাশিনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, দুঃখ নাশিনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, ব্যাধি নাশিনী চণ্ডীর জয়। জয় জয় দেবী চণ্ডীর জয়, বিপদ তারিণী চণ্ডীর জয়। চণ্ডীর জয়, চণ্ডীর জয়, চণ্ডীর জয় মা চণ্ডী। আমরা আছি থার্ড লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নি, মন দিয়ে দেখো। একদম। রাজস্থানের পুষ্কর শহরে 52টি ঘাট পরিবেষ্টিত এই লেকটিকে ঘিরে রয়েছে ছোট বড় 500টি মন্দির। এরই মধ্যে এই মন্দির সবচেয়ে প্রাচীন। পদ্মপুরাণ মতে এই মন্দিরের বয়স 2000 বছরেরও বেশি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে এই মন্দির বিনষ্ট হলে 1809 সালে সিন্ধিয়া রাজ গোকুলচন্দ্র পারেখ 1,30,000 টাকার বিনিময়ে শ্বেত পাথরের এই নতুন মন্দিরটি তৈরি করেন। হিন্দু মতে এই মন্দির দর্শনে 4 ধামের পুণ্য লাভ হয়। এই মন্দিরে কোন দেবতার পুজো হয়? মনে হচ্ছে শিব ঠাকুরের। কি কারণে মনে হচ্ছে? শিবের মতো লাগলো আমার মূর্তিটা, এক ঝলক দেখলাম মনে হলো শিব ঠাকুরই মনে হলো আমার। যখন বলা হলো, পরিচয় দেওয়া হলো, সব শুনেছো? তুমি বাবা মার থেকে এখনো সাহায্য নাওনি, যদি মনে করো নেবে তো নিতে পারো। আর যদি তুমি যেটা বলেছো সেটাই নিশ্চিত থাকো তাহলে সেটাও নিতে পারি উত্তর হিসেবে। কিন্তু ভুল হওয়া মানে খেলাটা শেষ হয়ে যাওয়া। করতে পারবো না। আমরা ক্লু দিয়েছি, বলেওছি। ওই কথাটা স্কিপ করে গেছে, এটা ব দিয়ে বলেছে এটুকু মনে হলো, কিন্তু স্কিপ করে গেছে জিনিসটা। তো দেখতে লাগছে স্ট্রাকচারটা কোনের আগে সূর্য মন্দিরের মতো লাগছে দেখতে। আর সময় নেই, এবার একটা উত্তর নিতে হবে। বলো। বাঘ সিন্ধ্রি এরকম কিছু একটা বলো। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, বাঘ সিন্ধ্রি মন্দির। এবার দেখে নি এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখি। এখানে ব্রহ্মা পূজিত হন, সেই হেতু তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। তুমি একটা পুষ্কর শব্দ শুনেছিলে না? পুষ্করের ব্রহ্মা টেম্পল। হ্যাঁ, পুষ্কর জায়গাটা বলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমরা ভগবান ব্রহ্মার কাছে এসে থেমে গেছি। তিনি সৃষ্টিকর্তা, তিনি মনে করেছেন যে এটাই হওয়া উচিত আপাতত, তাই এই অবধি আমরা আসতে পেরেছি। তাই ঈশ্বরে তোমার যে বিশ্বাস আছে সেই বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে যতক্ষণ আমরা একসঙ্গে গল্প করলাম, যতটুকু ইচ্ছে পূরণ করতে পারলাম সেটাও কম না, সেটাও অনেক প্রাপ্তি হলো। এসো আমরা শেষটা উদযাপন করি। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা মার হাতে তুলে দাও। এটা তোমাদের তিনজনের একটা ছবি, এটা বাবাকে দাও, বাড়িতে রাখবে। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে বেশ কয়েকটা ভাউচার আছে, যদি তোমরা একসাথে কোথাও যেতে চাও তাহলে এরা তোমাকে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা কথা, দাদু আপনার জন্য একটু মিষ্টি পাঠিয়েছিলেন, আমার দাদুর মিষ্টির দোকান। তাই নাকি? হ্যাঁ,
সেটা কি এখানে আছে? অসংখ্য ধন্যবাদ হ্যাপি প্যারেন্টস ডে কে। এই প্ল্যাটফর্মটা আমাকে হ্যাপি প্যারেন্টস ডেই করে দিয়েছে। আপনাকে দেখার, এত কাছ থেকে দেখার সুযোগ পেলাম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। আর এই যে তোমার হাত ধরে, তোমার মা বাবার হাত ধরে তোমার দাদুর কাছে পৌঁছে যেতে পারলাম, ওনার পাঠানো মিষ্টি ওনার কাছ থেকে পেলাম, এর চেয়ে আদর আর কিছু হতে পারে? দাদুকে জানিও যে উনি যে মিষ্টি দিয়েছেন সেটা খেয়ে ভেতরটা ভরে গেছে, একদম খুব আনন্দ পেয়েছি। আরেকদিন মিষ্টি খেতে যাবো। একদম, অবশ্যই অবশ্যই। এইরকম মিষ্টি মুখ করতে করতে আমরা এর পরে আরেকজন মানুষকে নিয়ে আপনাদের সামনে আসব, এবং এইভাবেই বাবার চোখের কান্না মুছিয়ে দিয়ে, মায়ের চোখের দুঃখ কষ্টকে একেবারে সরিয়ে দিয়ে, একটি মেয়ে হাসছিল যেমন সেই রকম হয়তো অন্য কেউ, অন্য কোনো বাবা মার জন্য এইভাবেই হাসতে থাকবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফেরত আসছি বিরতির পর ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে। ততক্ষণ মিষ্টি মুখ চলুক। শুধু আমি একাই এলাম না, সঙ্গে নিয়ে এলাম আরেকজন মানুষকে, যিনি সুরে গাইবেন, সুর সপ্তকে থাকবেন, এবং তিনি হলেন সপ্তক। সপ্তক, স্বাগত। থ্যাংক ইউ। আজকে খুব ভালো লাগছে, আর আজকে এখানে বাবা মাকে নিয়ে আসতে পেরেছি, সেটা সবচেয়ে বেশি আনন্দের জায়গা। আর আমি চাইবো একটা অনুষ্ঠানটা একটা মাকে ডেডিকেট করে গান গিয়ে শুরু করতে। বাহ 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 বাহ। তার আগে তোমার বাবা মার সঙ্গে আলাপ করে নি, তারপর মার উদ্দেশ্যে যে গানটা তুমি গাইবে। আমার বাবা সমীর ভট্টাচার্য। সমীর বাবু নমস্কার। বাবা এক্স ক্রিকেট প্লেয়ার, জুনিয়র বেঙ্গল খেলেছেন এবং ফার্স্ট ডিভিশন 30 বছর খেলেছি। আমার মা রীতা ভট্টাচার্য, নমস্কার, আপাত মস্তক হাউস ওয়াইফ। তোমাকে সামলেছেন সারা জীবন। শুধু আমাকে না, আমার এক বড় দিদি আছে, দিদি এখন বিবাহ সূত্রে আমেরিকায় বসবাস করেন। আজকে ও থাকলে আমার ফ্যামিলিটা পূর্ণ হতো আমার মনে হয়, এবং এখন আমার সঙ্গে আমার ফ্যামিলিতে আরেকজন যোগ হয়েছে, ও থাকলে আরো বেশি ভালো হতো, কিন্তু দুজনেই এই মুহূর্তে নেই বলে আমাদের ফ্যামিলিটা হাফ ফ্যামিলি হয়ে এসেছি আমরা। ওকেও চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ চিনি, আপনার পুত্রবধূ। এই যে বাবা বললেন, ওকেও তো চেনেন নিশ্চয়ই। আমার ভেতর ভেতর নিশ্চয়ই একটা আরে বাহ। বেশ, তুমি মাকে উদ্দেশ্য করে আমাদের এই অনুষ্ঠানের শুরুয়াত করবে বলেছিলে, হোক গানটা হোক। मैं कभी बतलाता नहीं, पर अंधेरों से डरता हूँ मैं माँ। यूं तुम्हें दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ। तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता मेरी माँ। এত সুন্দর গান, তোমার গাওয়াটা এত সুন্দর, আমাদের অনুষ্ঠানটা সুন্দর শুরু হলো। ধন্যবাদ তোমাকে। গানের কথাগুলো এত ভালো, আমরা জানি মুখে আমরা বলি না, কিন্তু মা বুঝে যায়, মারা সব কথা শুনতে পায়। তোমার জীবনেও তো এরকম অনেক না বলা বাণীর ঘনজামিনীর মাঝে যে সমস্ত কথা লুকিয়েছিল, তোমার মা সেগুলিকে একটি 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 করে জেনে ফেলেছেন। নিশ্চয়ই। তো সেরকম কোনো অভিজ্ঞতা আছে যেটা শেয়ার করতে চাও? যেহেতু বাবার প্রফেশনটা খেলাধুলা, আমারও জীবনের শুরুটা খেলাধুলাই শুরু হয়েছে, এবং আমি ছিলাম, আমার এখন সেকেন্ড চয়েস ক্রিকেটটাকে আমি খুবই ভালোবাসি। আবার গানটাও আমি তখন বুঝতাম না যে গানটা কেমন গাই। বাবার ইচ্ছা ছিল যে আমি কিন্তু গায়ক হই, যার জন্য নামটা সপ্তক আমার বাবার দেওয়া। ও ছোটবেলা থেকে যখন ওর 2-2.5 বছর বয়স, তখন থেকেই গান গাইতো। এরকম অনেক অনেক ইনস্ট্যান্স আছে যেগুলো অস্বাভাবিক, মানে ভাবতেই পারেনি। আমরা বেড়াতে গেছি দিল্লিতে, সেখানে বুলান দরওয়াজাতে ভোর 4টের সময় সানরাইজ দেখবো। তো সেখানে ও ঘুমোচ্ছিল মায়ের কোলে, হঠাৎ ঘুম থেকে ভেঙে বাস থেকে নেবেই দেখলো যে আকাশ চারপাশে ওই গাছ, প্রচুর গাছ ওখানে, আর পাখিরা সব ডাকছে। হঠাৎ নেবেই আহা কি আনন্দ, আকাশে বাতাসে পাখি ডাকে, এটা গিয়ে উঠলো। তা আমি ভাবলাম যে তো গান ভেতরে আছে। আমি অবাক হয়ে গেলাম যে 2 বছর 2 বছর বয়স,
কোথেকে ছিল, কবে গাইলো, তারপর থেকে আমার মনে একটা ভেতরে ছিল যে ও গানটাও নিয়ে এসছে। বেশ, বাবা বলতে বলতে তোমার এই যে পাড়া, এই যে তোমার প্রকাশ, তোমাকে আবিষ্কার করলেন তুমি গায়ক হিসেবে বা শিল্পী হিসেবে, সেই সময়টা একটু ফেরত নিয়ে যাও, আমরা একটু শৈশবে ফেরত যাই, একটু গাও তুমি। বাবার চোখটা চিকচিক করে উঠেছে, মা শুনছেন, আমরা শুনছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। অসাধারণ, আজকে সত্যি আনন্দ, আজকে পুরনো দিনের কথা ফিরে ফিরে আসবে, ফেলে আসা দিন, যে দিন আমাদের কাউকে কাউকে ভেঙে দিয়েছে। আমরা একসঙ্গে যখন তৈরি হই, আমার আশেপাশে কেউ কেউ একটু ভেঙে যান, বিশেষ করে বাবা মারা, তারা নিজেদের জায়গা থেকে সরে যান, আমাদের এগিয়ে দেন। আমরা এখানে একটা ইচ্ছে পূরণ করে থাকি বাবা মার জন্য, খেলাটার মধ্যে 4টে ইচ্ছে, সেই জন্য আমরা 4টে পর্বে খেলাটাকে ভাগ করে নিয়েছি, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল। এবার তোমার কাছে জানতে চাইবো তোমার ইচ্ছেগুলো কি কি। বাবা মার একটাই ইচ্ছা ছিল যে আমাকে আরো সফল দেখতে, যেটা মেইন ইচ্ছে। আমার একটা ইচ্ছে শুধু যশে দিচ্ছে। পার্সোনালি আমার খুব পশু পাখি ভালো লাগে, যেমন কুকুর, সুন্দর পাখি বাড়িতে যদি পুষতে পারতাম, সেটা আমার মারও ইচ্ছা থাকে, কিন্তু তাকে বাড়িতে কতটা যত্ন করতে পারবো সেটার একটা খুব বড় জায়গা চিহ্ন থাকে। তার জন্য আমরা আটকে যাব বা সে আমাদের জন্য আটকে যাবে। বাধা জিনিস তাকে ভালো লাগে না, কোথাও খাঁচায় আমার ভালো লাগে না। আমার প্রথম ইচ্ছা যে যারা স্ট্রিট অ্যানিমেলস যারা রক্ষা করেন, এরকম কোনো জায়গাতে যদি কিছু আমি ডোনেট করতে পারি। বাহ, এটা তোমার প্রথম ইচ্ছে যে ওদেরকে যত্ন করেন যারা, তাদের সংগঠনে যদি কিছু সাহায্য করা যায়, এটা মা বাবার জন্য তোমার প্রথম ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে বাবা কিছুতেই বাবার মোবাইল ফোনটা চেঞ্জ করেন। আমি যখনই কিনতে গেছি আমার সঙ্গে ঝগড়া করে আমাকে মানে আটকে দিয়েছি, তো আমি মানে রেগে মেগে বলেছি যে চলো তুমি তো পয়সা দিয়ে ফোন কিনবে না, যদি তোমাকে জিতে দিতে পারি একটা মোবাইল ফোন, বাবার জন্য মোবাইল। দ্বিতীয় ইচ্ছে। বাহ, তৃতীয় ইচ্ছে আমি আমার জীবনে প্রথম বড় কাজ করে মাকে একটা সোনার হার গিফট করেছিলাম, এবং ইচ্ছা আছে যদি মার জন্য আবার একটা যদি সোনার হার যদি গিফট করি, মার জন্য একটা সোনার গয়না। সোনার গয়না। আর চতুর্থ ইচ্ছে আমার যদি সবাই মিলে বহুদিন বেড়াতে যাই। ছোটবেলায় কাশ্মীর খুব যাওয়ার ইচ্ছে ছিল, বাবা সেটা পূরণ করেছে, কিন্তু আমার কিছু মনে নেই, কিন্তু অনেক ছোটবেলায় গেছি, তাই সবাই মিলে যদি আমরা একবার কাশ্মীর বেড়াতে যেতে পারি। কাশ্মীর ট্রিপ। বাহ, তো তোমার প্রথম ইচ্ছের জন্য ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নাও। আমি কে? আমার বাবা এক বিখ্যাত মারাঠি সাহিত্যিক। দ্বিতীয় হচ্ছে আমার বাবার প্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন এস.ডি. বর্মন। তৃতীয় হচ্ছে ছেলেবেলায় আমার হিরো ছিলেন বিখ্যাত টেনিস তারকা জন ম্যাকেনরো। চতুর্থ লেখা আছে অমিতাভ বচ্চন বলেছিলেন স্রেফ আমার খেলা দেখার জন্যই বহুবার তিনি নিজের শুটিং পিছিয়ে দিয়েছেন। सचिन रमेश तेंदुलकर। सचिन रमेश तेंदुलकर এই মারাঠি প্লেয়ারের নাম তোমার মনে পড়েছে, পৃথিবী বিখ্যাত। বেশ, তোমার উত্তরটা নিলাম, এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো।
খেলছে সচিন খেলছে সচিন মারছে সচিন ছয় খেলছে সচিন খেলছে সচিন মারছে সচিন ছয়। তুমি একেবারে স্টেপ আউট করে যে উত্তরটা দিয়েছো, তাই তো? স্টেপ আউট তো শব্দটা, সেটা সচিন তেন্ডুলকার, সেটা একেবারে ঠিক উত্তর। বল মাটিতে পড়তে পায়নি তার আগে ওরমই খেলতো। হ্যাঁ, ওরমই খেলতো। ও আচ্ছা আচ্ছা। ওই বয়সে যা খেলতো, আমি ওই বয়সে অত জোর খেলতে পারতাম। তুমি কি ক্লাবের হয়ে খেলেছো? আমি আন্ডার 13 বেঙ্গলের হয়ে খেলেছিলাম, পাইকপাড়াকে রিপ্রেজেন্ট করেছিলাম, ক্যাপ্টেনও ছিলাম। এখন খেলতে বললে খেলতে পারবে? ইচ্ছা করে খুব প্রচন্ড। এখন চূড়ান্ত আনফিট হয়ে গেছি, মোটা হয়ে গেছি। আগে কুচকুচে কালো গায়ের রং ছিল আমার, এখন মা যত্ন টত্ন করে, বউ যত্ন টত্ন করে বলছে উজ্জ্বল শ্যামবর্ণ। যাই হোক, আমরা আছি ফার্স্ট লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা আসছে, এটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। দেখা যাক আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে। এটা কোন লোকসঙ্গীত? ভাটিয়ালি। তুমি যদি ভাটিয়ালি বলো উত্তর নেব, তুমি যদি অন্য কিছু বলো, কিন্তু তুমি জিজ্ঞেস করতে পারবে না, তুমি উত্তর দিতে পারবে। যদি এটা ভুল হয় তাহলেও একটা প্রশ্ন থাকবে, অতএব ভয় পাওয়ার কিছু নেই, নির্ভয়ে উত্তর দাও। ভুল হলে ভুল হবে, ভাটিয়ালি। হ্যাঁ, আমাদের তো আর একটা প্রশ্ন আছে। বেশ, তুমি বলছো ভাটিয়ালি, আমরা দেখে নিই এটা আদতে কোন লোকসঙ্গীত। তুমি ঠিক বলেছো না ভুল বলেছো, দেখা যাক। এই গানের উদ্দেশ্য হলো এই যে নাইয়া ভাই অর্থাৎ মাঝি ভাই, এদের কিন্তু আমাদের বিশাল একজন বিপদের বন্ধু। হ্যাঁ, এই নিয়ে এই একটা গান বানা হলো। এই গানটা যে গাইলাম আমরা, এটাকে বলে ভাওয়াইয়া গান। উত্তরবঙ্গের ভাওয়াইয়া না, আমার ভাওয়াইটা মাথায় আসে। যাই হোক, এই যাত্রায় তোমার উত্তরটা ভুল হলো, কিন্তু আমরা ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেনের কাছে পৌঁছে গেছি। এটা পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ অবশ্যই হবে। বেশ, দেখা যাক। তিনটে বিভাগ দেওয়া আছে, পানীয়, তার তলায় লেখা চা, মা লক্ষ্মী, তার তলায় লেখা সঞ্চয়, তার পাশে আর একটা বিভাগ কৃষ্ণনগর, তার তলায় লেখা গোপাল। একটা ছোট্ট শব্দ ভাবতে হবে যেটা মাঝখানে বসালে এই তিনটে ভাগের সঙ্গেই মিলে যাবে। একটা খুব সোজা শব্দ, বাবা বুঝে গেছে, কিন্তু বাবার সাহায্য নেবে কিনা তুমি দেখো, তার আগে তুমিই পেয়ে যাবে। গোপাল ভাঁড়। না, তাহলে শব্দ ভাঁড়। কিভাবে? চা ভাঁড়ে খাই, বেশ। পানীয়, সঞ্চয় ভাঁড়ে জমায়,
আর গোপাল ভাঁড়। তাহলে ভাঁড় এই শব্দটা নেবো তো? হ্যাঁ ভাঁড়। বেশ, ভাঁড় নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে এটা ঠিক না ভুল, দেখে নি। ভাঁড় একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ, যেটা বলেছিলে ইচ্ছের কথা, সেটা পূরণ করতে পেরেছো। এসো আমরা সেটা উদযাপন করি, সামনে আসি। আমি সুকন্যাকে ডেকে নিচ্ছি, একটু মঞ্চে চলে আসুন আপনি। A1 অ্যানিমেলস কাম ফার্স্ট এর তরফ থেকে সুকন্যা দে এসছেন, উনি এই সংগঠনটি চালান। অনেক অনেক ধন্যবাদ সপ্তককে, এই না মানুষদের জন্য, সমাজ যাদের জন্য ভাবে না তাদের জন্য সত্যি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা প্রথম পর্বটা পেরিয়ে গেছি, বাবা মা পাশে রয়েছেন। এই যে তোমার এই জীবনটাকে কিরকম উপভোগ করছো? কি বলবো, এটা তো একটা অন্য একটা দিক, আর ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকে তোমাদের দুজনকে কুলু মানালি বলে, এটা কি সত্য কথা? তুমি কি কুলু? বলতেই পারে, তার কারণে কুলু যদি না হই তাহলে তো মানালিকে ঠিক করে রাখা যাবে না। কিরম ভাবে হলো ঘটনাটা? আমার একটা চ্যানেলে আমি অ্যাজ এ পারফর্ম করছিলাম, সেই চ্যানেলে ও অভিনয় করতো, আর আমাদের একই মঞ্চে একটা দুর্গাপুজোর অনুষ্ঠান আমরা শুট করছিলাম। তো সেইখানে ওর সাথে আমার আলাপ হয় এবং মজার ইনসিডেন্ট হয়। তারপরে আমি এসে বলি যে এরকম অনুষ্ঠানে যে হয় সেখানে যে অভিনয় করে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। তারপরে আলাপ থেকে বন্ধুত্ব থেকে সেটাকে এগিয়ে নিয়ে এতদূর চলে এসেছি। বাহ, তখন তো গান গাইতে হয়েছে খুব, ওই পর্যায়টা আলাপ থেকে যখন বন্ধুত্ব। খুব একটা আমাকে গান গাইতে বলতো না, মানে আমার নেচারটা বোঝে আর কি। আমি জেনারেলি আমার যখন খুব আড্ডা মারি তখন গান গাই না। আমি 2000 সাল থেকে গান গাই, আমার 15 বছরের কেরিয়ার। আমার কেরিয়ার গ্রাফটা খুব এবড়ো খেবড়ো অবস্থা দিয়ে গেছে, এবং তার জন্য আমি এই এবড়ো খেবড়ো অবস্থাটা গেছে বলেই আমি যতটুকু করতে পেরেছি, ততটুকু লোকজন আমাকে চেনেন। কথা হচ্ছে যে আমি ওকে একটা কথাই বলি, যেটা করবি একটু ধৈর্য ধর, তোর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, হরপর করে একটু ভালো জিনিস হয় না। ওই যে ও বলছিল না, আমার এবড়ো খেবড়ো হলে পড়ে যায় মানুষ, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে, আবার ওঠে। যখন পড়ে যায় তখন আপনারা কষ্ট পান তো? নিশ্চয়ই, তুমিও তো কষ্ট পাও। এই যে বাবা মার প্রত্যাশা পূরণ হলো না, বা বাবা মা ভালো হোক এটা চায়, তখন কষ্ট হয়। হ্যাঁ, আমার তো সেটা মনে হয়। হোয়াট ইজ হ্যাপি প্যারেন্টস ডে? প্যারেন্টস ডেতে বাবা মাকে সবচেয়ে ভালো গিফট ছেলেমেয়েরা সেটাই দিতে পারে, যেটা বাবা মার সত্যি করার ইচ্ছা। সেটা হচ্ছে আমি যে কাজটা করি সেই কাজটাতে যত উত্তরোত্তর আমার বৃদ্ধি, যেটা ওরা বলছিলেন। হ্যাঁ, আরো যশ পা, একদম, আর কিছু চাই না। আর একটা জিনিস হয়, আমি অনেক লোককে দেখি সাংঘাতিক ট্যালেন্টেড, কিন্তু তার সেরকম নাম হয় না। আমার কিন্তু বরাবর তাদেরকেই বেশি ভালো লাগে, যারা খুব কম সময় কাজ করেছে, চলে গেছে, যে কোনো কারণেই হোক, কিন্তু তার কাজটা এমন গোল্ডেন জিনিস। আমার জীবনে সেরকম কিছু করার ইচ্ছা। অনেক দিন থাকলাম, অনেক নাম হলো, কিন্তু আমার পরে যারা আসবে তারা আমাকে শ্রদ্ধা করবে না, এইটা যেন না হয়। সপ্তক নামটা বলার সঙ্গে যেন বলে সপ্তক খুব ভালো গায়ক ছিল। ভালো গায়ক হওয়াটা দরকার, নামী গায়ক হওয়া বটেই। যদিও আমরা আশা করি তুমি অনেক দিন ধরে এই কাজ করবে, এবং তারপরেও তোমার কথা বারে বারে লোকের মনে আসবে, তোমার আগামী প্রজন্ম তোমার কথা মনে রাখবে। আমরা সেই ইচ্ছে পোষণ করি। আমরা সেকেন্ড লেভেলের মুখে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় ইচ্ছেটা তোমার কাছে জেনে আমরা সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখব। বাবার জন্য একটা স্মার্টফোন। বাবার জন্য একটা স্মার্টফোন। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রথম অটা উল্টে গেছে। ওটা উল্টে গেছে, বেশ অদ্ভুত লেখা আছে তার নিচে। তাই পাশে লেখা আছে আ দিয়ে কি হয়েছে? আপিস। তারপরে লেখা আছে ইতে এর মধ্যেখানে বিন্দু, বিন্দুটা দিয়ে একটা ইঁদুরের মুখকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। আপিসটা তো বুঝেছো, ওখানে এটা টাই রয়েছে। দীর্ঘইতে একটা তলা একটা কোণ মতো করা রয়েছে। তা দিয়ে কি লিখতে পারবো ওইটা দেখে, ওই ছবিটা দেখে? খুবই সোজা। ছোটবেলায় এসব নিয়ে আমরা পড়াশোনা করতাম। এইটুকু ক্লু দিলাম তোমাকে।
দীর্ঘইয়ের মধ্যিখানে যে কোণটা রয়েছে, তাহলে কি হবে? দীর্ঘই। ঈশান কোণ। এটা যদি ভুল হয় ভয় পাওয়ার কিছু নেই, জোর দিয়ে তোমার উত্তরটা বলো। ঈশান কোণ। ঈশান কোণ ওইদিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে বলো। ঈশান কোণ। বাহ, তোমার এই উত্তরটা নিলাম, ঈশান কোণ। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ঈশান কোণ একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। একেবারে গোয়েন্দার মতো খুঁজে পেয়ে গেছো, তাহলে ঠিক দিকেই আছো তুমি। আমরা এবার সেকেন্ড লেভেলে আছি। সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নি। দেখো, কথায় আছে মাছে ভাতে বাঙালি, সারা বছর জুড়ে তার উৎসব। হ্যাঁ, পার্বণী মানেই কবজি ডুবিয়ে পেট পুজো। উত্তরবঙ্গেও এর বাদ নেই, মাছের সব পদেই তাই গৃহস্থের হ্যাঁ। উত্তরবঙ্গের খরস্রোতা তিস্তায় এক বিশেষ ধরনের মাছের আনাগোনা। ভাজা হোক বা টক জাতীয় যে কোনো পদ, সবেতেই ভীষণ সুস্বাদু এই মাছ। এই মাছটা ধরা হলো তিস্তা নদীর থেকে। এই মাছটার নাম কি? ভাজলে আর টক করলে দাও বলে দিও না, ওটা জিভে জল আসুক। অসাধারণ, অসাধারণ। আমি খেয়েছি। এটা বরলি মাছ। বরলি মাছ, ওটা তিস্তার জলেই হয়, মিষ্টি জলের মাছ। ভাজলে অমৃত। ঝোলটাও সাংঘাতিক, ঝোলটাও খুব ভালো হয়। আমি ঝোলটাই খেয়েছি। না, আমি কুচবিহারে গিয়ে খেয়েছিলাম। বরলি যদি হয় উত্তরটা, তাহলে কুচবিহারে গিয়ে তুমি অবশ্যই খেয়েছো, তাহলে বরলি নিলাম। একদম খাওয়া দাওয়া নিয়ে যাকে বলে চ্যালেঞ্জ নিবি না, মাছ নিয়ে না, মাছ। আমরা দেখে নিচ্ছি তুমি যে উত্তরটা দিয়েছো বরলি মাছ, সেটা ঠিক হলো না ভুল হলো। আর আমি যে এই হাতে যে ধরে আছি, এইটা হলো বড় হচ্ছে, এইটাই হলো বরেলি মাছ। গোলা জল যখন পাবে এইটাই আপনার হলুদ হবে। বরলি মাছ, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। তার মানে আমরা দ্বিতীয় পর্বে দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। তার মানে আমরা দ্বিতীয় ইচ্ছেটাও পূরণ করে ফেলি। থ্যাংক ইউ। আরে বাবার তো চেঞ্জ করা গেছে, একদম যন্ত্র করা যাবে না, কিছুতেই আমি কেনাতে পারলাম না। এসো সামনে এসো। কেমন লাগছে আপনার? দারুণ, দারুণ, খুব ভালো লাগে। ধন্যবাদ। বাবা এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, বাবা এখন ছেলের কাছে জব্দ হয়েছে। মাঝে মাঝে এরকম যারা টেলিভিশন সেটের সামনে দাঁড়িয়ে দেখছেন, তাদেরকে শুধু একটাই অনুরোধ করব, মাঝে মাঝে সন্তানেরা এরকম বাবা মাকে জোর করে জব্দ করবেন সময় সুযোগ পেলেই। কেননা তখন আপনাদের মনে পড়বে এমন একটা জায়গা আছে যার নাম হ্যাপি প্যারেন্টস ডে, যেখানে ছেলে বাবাকে জব্দ করে সুখ পায়, বাবাও আনন্দ পায়। রবীন্দ্রনাথের একটা গানের কথা আছে, হ্যাঁ, তোমায় কিছু দেবো বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। গাইবেন নাকি? ওই দুটো লাইনই গাইতে পারি। গান। তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন। সাধু সাধু, ধন্যবাদ। এই যে বাবা কি সুন্দর সুরে একটা অনুভবে গাইলেন, তখন বোঝা গেল যে ওই তোমার যা কিছু। বাবা কিন্তু ভালো সত্যি গান গাইতেন, ওইটাই থেকেই তো এসছে। এই যখন উনি গাইছিলেন আপনার খুব আনন্দ হচ্ছিল না? হ্যাঁ,
আনন্দ তো হবেই, মানে বাবার কাছ থেকে তো সব পাওয়া ওদের। আমি একটা ছোট্ট মানে আপডেট তোমাকে দিই। আমার সৌভাগ্য হয়েছিল তোমার একটা খুব বিখ্যাত নাটক নিঃসঙ্গ সম্রাট, এই ওইতে একটা গান ছিল, ওই গানটা আমার গাওয়া। ও হ্যাঁ, তুমিই তো গেছো ওই মহাসিন্ধুর উপর থেকে। মহাসিন্ধুর এই গানটা কিন্তু বাবা গিয়ে আমাকে বাড়িতে গিয়ে তুলিয়ে দেয়। একটু গাও না, একটু গাও। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, হেথা বাতাস ইতি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে সেথা চির সবুজ বসুন্ধরা, চির স্নিগ্ধ নীলাকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বাহ, মনে পড়ে গেল এরপরেই যে সংলাপটা আমি বলতাম। আমি তো শিশির কুমার ভাদুড়ী, সেই অভিনেতা তখন বলতেন যে আমি ওই মহাসিন্ধুর ওপার থেকে যে সঙ্গীত ভেসে আসে তাতে আমি সাড়া দিতে পারিনি, কারণ বাবা মারা গেলেন। একদম, বাবা মারা গেলেন, ফলে আমাকে বাধ্য হয়ে ইংরেজির প্রফেসর হয়ে ঢুকতে হলো মেট্রোপলিটন কলেজে, বলে বিদ্যাসাগর কলেজে উনি পড়াতে ঢুকে গেলেন। উনি চেয়েছিলেন থিয়েটার করতে, কিন্তু কলেজের চাকরি নিতে হলো, চাইতেন না কলেজের চাকরি। কলেজে রোজ পড়াতেন আর মনে মনে থিয়েটারের ডায়লগ ভাবতেন। একদিন মিল্টনের প্যারাডাইস রেগেন্ট পড়াচ্ছেন, পড়াতে পড়াতে এক আপন মনে পড়েই যাচ্ছেন বইয়ের দিকে তাকিয়ে, আর অন্য আরেক কিছুও ভাবছেন, পড়াচ্ছেনও। হঠাৎ একটা জায়গায় এসে লিনামেন্ট বলে একটা শব্দ ছিল, সেই শব্দটার মানে একজন জিজ্ঞেস করেছে। তো উনি পড়াতে পড়াতে খেয়াল করলেন থার্ড ইয়ারে ক্লাস করতে গিয়ে পড়েছি, তারপর তো আর পড়িনি। বুঝতে পেরেছেন যে এই উত্তরটা আমার জানা নেই। তখন বলেছিলেন, ডু আই লুক লাইক এ ডিকশনারি? হঠাৎ তোমার গান শুনে সেটা মনে পড়ে গেল। আমরা আছি থার্ড লেভেলের কাছে। আমরা এবার শুনবো, জানবো, দেখবো, যাচাই করব, তারপর উত্তর দেবো। কেননা এখানে একটা প্রশ্নের উত্তর ভুল হওয়া মানে খেলাটা থেমে যাওয়া। শুধু তার আগে জেনে নেবো তোমার তৃতীয় ইচ্ছেটা কি। তৃতীয় ইচ্ছেটা হচ্ছে মার জন্য একটা সোনার হার। মার জন্য সোনার হার, সেটার জন্য যে প্রশ্নটা আসবে আমরা সেটা এখানে আগে দেখে নেব, তারপর প্রশ্নটা হবে। দেখো, ধন্যবাদ ভাস্কর দা, ধন্যবাদ। এই যে বাজনা শুনলাম, এই ইনস্ট্রুমেন্টটা, এটা কি চিনতে পেরেছো? তার সানাই। তার সানাই, বেশ। এটা প্রশ্ন নয়, এত সোজা প্রশ্ন তোমাকে করা হবে না। গানটা চিনতে পেরেছো? একদম। কি গান? তেরে মেরে সপনে আব এক হি রঙ হ্যায়, গাইডের গান।
দেবানন্দের ছবি, ওয়াইদা রহমান ছিল, এসডি বর্মন মিউজিক, গিয়েছেন মোহাম্মদ রফি, এরা প্রশ্ন নয়। গানটাতে অরিজিনালি তারসানাই বেজেছিল, তো অরিজিনাল যে কম্পোজিশন তাতে কে তারসানাই বাজিয়েছিল? এই রে, এটা তো খেলে খুবই বিখ্যাত মানুষ, কিন্তু হয়তো তুমি জানো। এসডি বর্মনের গানে তারসানাই কে বা এত? নো আইডিয়া, নো। হ্যাঁ, না না, হারনি। একটা কিছু গেস করে বলো। খুবই বিখ্যাত মানুষ। নবকেতন ফিল্মসের প্রোডাকশন, সেটাও বলে দেবো, কিন্তু তার সঙ্গেই কে বাজিয়েছেন নেই বলতে পারবো। ভাস্করদার থেকে উত্তরটা নিয়ে নি। ভাস্করদা, এটা বাজিয়েছিলেন বিখ্যাত বাদক দক্ষিণী মোহন ঠাকুর। দক্ষিণী মোহন ঠাকুর। তারসানাই এসডি বর্মন এবং আরডি বর্মন দুজনেই সাংঘাতিকভাবে ব্যবহার করেছে, এবং সেগুলো সব বিখ্যাত গান হয়ে গেছে। তো অরিজিনাল গানটা ভাস্করদা বাজাবেন, তুমি গাইবে, আমরা সেইভাবে উদযাপন করব, এটাই আমাদের ইচ্ছে। मेरे सपने अब एक रंग है, ओ जहाँ भी ले जाए राहें हम संग हैं। मेरे तेरे दिल का तय था एक दिन मिलना, जैसे बाहर आने पर फूल का खिलना। ओ मेरे जीवन साथी, तेरे मेरे सपने अब एक रंग है। क्या बात, ধন্যবাদ, ধন্যবাদ ভাস্করদা, ধন্যবাদ তোমাকেও। এত সুন্দর গাইলে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হলো, তখন আর হার জিত থাকে না, তখন পারা না পারা থাকে না। এরকম সঙ্গীতের হাত ধরে, এরকম বাবা, এরকম মা, এরকম একটা পরিবার, আমরা সেটাকে উদযাপন করব। চলে এসো সামনে। আদি মোহিনী মোহন কাজীলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা তুমি মার হাতে তুলে দাও। এটা তোমাদের তিনজনের এই অনুষ্ঠানে আসার একটা ছবি, এটা বাবার হাতে তুলে দিতে পারো। এটা মেরু ক্যাবের তরফ থেকে বেশ কিছু ভাউচার আছে, যদি কোনো স্বপ্নের সফরে বেরোতে চাও তাহলে এরা তোমাকে সাহায্য করবে। শুরু করেছিলাম গান দিয়ে, একটা জায়গায় শেষ করতে হচ্ছে, কিন্তু আমি তবু বলবো যে কথাটা বাবা বলছিলেন, যে আমাদের মন চায় দিতে, তোমারও চায়, নিশ্চয়ই চায়, তোমার সেই চাওয়াগুলো জারি থাকবে, আর ওদের গ্রহণ করাগুলো নিশ্চয়ই জারি থাকবে। তাই দেওয়া নেওয়া এ চলতে থাকুক। তোমাদের তিনজনকেই ধন্যবাদ এরকম সঙ্গ পাওয়ার জন্য, আর সেই সঙ্গে ধন্যবাদ আপনাদের, কারণ আপনারা সামনে থাকেন বলেই আমরা নিজেদের প্রকাশ করতে পারি। কিন্তু এবার এই অনুষ্ঠান শেষ করব সপ্তকের বাবার গান দিয়েই। আপনি গাইবেন, আপনারা শুনুন, আপনারা দেখুন, আমরা বিদায় নেব এই গানের পরে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু, আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, হারায় না কভু। ঝরে যে ফল ধুলায় জানি হয় না কভু হারানো মোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা, হারানো মোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা,
আমার কাছে নাই তাহারা, তাই এ দুঃখ প্রভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু। সাধু সাধু, ধন্যবাদ।